আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা একজন শিক্ষার্থীর কাছে একটি স্বপ্নের জায়গা। তবে বন্ধুরা, এই স্বপ্নের জায়গাটি দিন দিন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে। 2022 সাল বা 2023 সালের তুলনায় 2024 সাল খুব বেশি চ্যালেঞ্জিং হচ্ছে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে। পাশাপাশি এটাও ধারণা করা হচ্ছে আগামী 2025 সালেও বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। বন্ধুরা, এই যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো কিছু রয়েছে দেশীয় কারণ, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন বাংলাদেশ থেকে বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবে, বিশ্ববিদ্যালয়ে আবেদন করার থেকে শুরু করে টিউশন ফি পাঠানো বা পরবর্তী যে ধাপগুলো, প্রতিটি ধাপে শিক্ষার্থীকে নানা ধরনের সমস্যা, চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। শুধু তাই না, বিদেশে যাওয়ার পরে সেই দেশের বিভিন্ন রেগুলেশন, বিভিন্ন নিয়ম নীতি, এই সকল কারণেও অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। একদিকে যেমন উচ্চশিক্ষা নেওয়া একটি স্বপ্ন, অন্যদিকে চ্যালেঞ্জ। এই সব কিছু নিয়ে শিক্ষার্থীরা অনেক বেশি চিন্তিত, অনেক বেশি উদ্বিগ্ন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, ইমেল করেছেন, জানতে চেয়েছেন 2024 সালে এমন কোন দেশ রয়েছে যেখানে আবেদন করাটা নিরাপদ হবে, বা যেখানে আবেদন করলে ইন ফিউচার বেশি একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে না, পাশাপাশি পিআর ফ্যাসিলিটিসও রয়েছে। পাশাপাশি এটাও অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া 2024 সাল বা 2025 সালে আমাদের সিলেক্ট করা উচিত হবে না। আজকের ভিডিওতে এই দুটি অংশ নিয়ে আলোচনা করব, তাই আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবেন না। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। বন্ধুরা, যে সকল শিক্ষার্থীরা বিদেশি উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন তাদের মধ্যে বেসিকলি তিন ধরনের শিক্ষার্থী আমরা দেখতে পাই। এক ধরনের শিক্ষার্থী যাদের বাজেট কোনো ইস্যুজ না, সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চান। দ্বিতীয় একটি ক্যাটাগরি রয়েছে, সেটি হচ্ছে মিড লেভেলের শিক্ষার্থী। তারা মূলত সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চান, সাথে যদি স্কলারশিপ পাওয়া যায়, কিছুটা ওয়েভার পাওয়া যায়, সেটা ভালো হয়। এমন ধরনের অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা এই বিষয়টাকে তারা ফোকাস করছেন। সর্বশেষ যে ক্যাটাগরি শিক্ষার্থী রয়েছেন, এবং এই ক্যাটাগরি শিক্ষার্থীদের সংখ্যাটাই সবচেয়ে বেশি, সেটি হচ্ছে বাজেটটাও খুব অল্প, এখন বিদেশেও পড়াশোনা করা জরুরি তাদের জন্য, তারা কোন কোন দেশ সিলেক্ট করতে পারবে, সেই সব কিছু মিলেই আমরা আলোচনা করব প্রথম অংশে। আর ভিডিওর শেষ অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই অংশে আমরা আলোচনা করব 2024 সাল বা 2025 সালে যে সকল দেশ আপনার সিলেক্ট করা উচিত হবে না। বন্ধুরা, যে সকল শিক্ষার্থীদের কাছে বাজেট কোনো ইস্যুস না, সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে যাচ্ছে, বাজেট 30 লাখ প্লাস বা 35 লাখ প্লাস যাদের বাজেট রয়েছে, তারা যে সকল দেশ সিলেক্ট করতে পারে, তাদের মধ্যে প্রথমে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ। এই দেশটি আপনারা সিলেক্ট করতে পারেন, এবং এই দেশটি সিলেক্ট করার পিছনে অনেক কারণ রয়েছে। যদিও প্রথমে অনেকেই হয়তো বা মনে করতে পারে যে দেশটিতে পড়াশোনা করার জন্য অনেক টাকা পয়সা খরচা হয়, পাশাপাশি এখানে ব্যাংক ব্যালেন্সেরও একটি প্রয়োজন রয়েছে, যে কোনো সময় ভিসার কিন্তু কোনো নিশ্চয়তাও নেই, পাশাপাশি ভিসার ব্যাপারেও অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। তারপরও এই দেশটি কিন্তু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং পরবর্তী সেটেলমেন্টের জন্য বেস্ট চয়েস আপনারা বলতে পারেন, কারণ এই দেশটিতে আপনি পরবর্তীতে সেটেল হতে পারছেন, পিআর নিতে পারছেন, এমনকি ফ্যামিলি মেম্বার, স্পাউস সহ সেখানে পরবর্তীতে আপনি নিয়ে যেতে পারছেন, এই সুযোগটা কিন্তু রয়েছে। বন্ধুরা, দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। যদিও কিছু নিয়ম তারা পরিবর্তন করেছে, কিন্তু এখনও শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া একটি খুব চমৎকার জায়গা, চমৎকার ডেস্টিনেশন, এবং এই দেশটিতে কিন্তু এখনও শিক্ষার্থীরা পিআর পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে। এবং এখানে লেখাপড়া করার পাশাপাশি পার্ট টাইম জব এবং অন্য সুযোগ সুবিধাও কিন্তু রয়েছে। পাশাপাশি ইংলিশ স্পিকিং কান্ট্রি হওয়ার কারণে এখানে কিন্তু জব বা পরবর্তী সেটেলমেন্টও অনেক বেশি সহজ হয়ে যায় শিক্ষার্থীদের কাছে। তৃতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য। যদিও রিসেন্টলি যুক্তরাজ্য তাদের ইমিগ্রেশন এবং পরবর্তীতে স্টুডেন্ট নেওয়া এবং অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, এইসব ক্ষেত্রে বিশেষ করে পরবর্তী সেটেলমেন্ট এবং যে ইমিগ্রেশন, এক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে এবং আনছে। তারপরেও কিন্তু ইউকে লেখাপড়া করার জন্য এবং পরবর্তী সেটেলমেন্টের জন্য অনেকের কাছে কিন্তু একটি পছন্দের জায়গা। বন্ধুরা, সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে আয়ারল্যান্ড। এখানে কিন্তু পিআর ফ্যাসিলিটিসও রয়েছে এবং খুব ভালো নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর কিন্তু নিয়ম করেই শিক্ষার্থীরা এই দেশটিতে যাচ্ছে, এবং এই দেশে কিন্তু অন্য অন্য ইউরোপিয়ান দেশ এবং ইউকে বা অস্ট্রেলিয়া বা ক্যানাডার মতোই কিন্তু সুযোগ সুবিধা শিক্ষার্থী পাচ্ছে। তাই বন্ধুরা, এটাও হতে পারে আপনাদের জন্য আরেকটি ডেস্টিনেশন। আয়ারল্যান্ড নিয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে এই দেশটিতে উচ্চশিক্ষা নেওয়া যায়, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে অলরেডি আমি আলোচনা করেছি। প্লে লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং সার্চ করলে তো অবশ্যই আপনারা
পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এই ছিল 4টি দেশ, যে 4টি দেশে শিক্ষার্থীরা যাদের মধ্যে বাজেটে কোনো প্রবলেম নেই, ব্যাংক ব্যালেন্সে কোনো প্রবলেম নেই এবং সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে যাচ্ছেন, টুকটাক যদি ওয়েবারও পেয়ে যাওয়া ক্ষতি নেই, তারা এই দেশগুলো চয়েস করতে পারেন। এবার আসি দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ মিড রেঞ্জে যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা মোটামুটি 15 লাখ থেকে 25 লাখ টাকা প্লাস যাদের মোটামুটি চিন্তাভাবনা করছেন, তারা কোন কোন দেশ সিলেক্ট করতে পারেন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফিনল্যান্ড। বন্ধুরা, দেশটি খুবই চমৎকার দেশ এবং এই দেশটিতে কিন্তু রিসেন্টলি অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করছেন এবং সেখানে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা করছেন, হয়তোবা অনেকেই চলেও গেছেন। দেশটিতে কিন্তু পিআর ফ্যাসিলিটিস বলুন বা অন্য অন্য যে ফ্যাসিলিটিস বলুন, স্পাউসের ফ্যাসিলিটিস বলুন, আপনার যদি ডিপেন্ডেন্ট থেকে থাকে সেই ডিপেন্ডেন্টের ফ্যাসিলিটি, সব দিক থেকে কিন্তু এই দেশটি এখন শিক্ষার্থীদের কাছে খুব অন্যতম একটি চয়েস। তাই আপনিও এই দেশটির কথা ভাবতে পারেন। বন্ধুরা, ফিনল্যান্ড নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে একটি প্লে লিস্ট করা রয়েছে, চালিয়ে দেখে নিতে পারেন। আর সার্চ করলে তো অবশ্যই আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ডেনমার্ক। যদিও ইমিগ্রেশন বা অন্য অন্য ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের কাছে, তারপরেও এখনও যদি সুবিধার কথা বিবেচনা করেন এবং বাজেটের কথা চিন্তা করেন, সব দিক থেকে কিন্তু ডেনমার্ক কিন্তু শিক্ষার্থীদের পছন্দের জায়গা। এবং দেশটিতে আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীর কিন্তু কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না। অর্থাৎ আপনি যদি টিউশন ফি পে করে দেন তাহলে আর কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু কারণ অন্য দেশে যেমন আপনাকে টিউশন ফি পাঠানোর পরেও কিন্তু ব্যাংক ব্যালেন্স শো করতে হয় বা কোনো কোনো ক্ষেত্রে ব্লক মানিও করতে হয়, এরকম নানা কিন্তু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু ডেনমার্কে কিন্তু তা নেই। একবার টিউশন ফি পে করা হয়ে গেলে আপনার আর কোনো টেনশন নেই। তবে হ্যাঁ, আপনার যদি ডিপেন্ডেন্ট থেকে থাকে, আপনার যদি স্পাউস থেকে থাকে, তাহলে কিন্তু তাদের জন্য ব্যাংক ব্যালেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সব মিলিয়ে যদি আপনি ওভারঅল চিন্তা করেন, ডেনমার্ক কিন্তু খুব চমৎকার একটি দেশ উচ্চশিক্ষার জন্য এবং পরবর্তী সেটেলমেন্টের জন্য। তৃতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে নেদারল্যান্ড। বন্ধুরা, এই দেশটিও খুব চমৎকার দেশ এবং এখানেও কিন্তু অলমোস্ট ফিনল্যান্ড বা ডেনমার্কের মতোই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তবে ইমিগ্রেশনের ক্ষেত্রেও কিছুটা চ্যালেঞ্জ শিক্ষার্থীদের সম্মুখীন হতে হবে। তবে এখানে বাজেটেরও একটা বিষয় রয়েছে, এই জন্যই এটা আমি মিড রেঞ্জে রেখেছি। যারা মোটামুটি বাজেট রয়েছে এবং কিছুটা অল্প স্কলারশিপ পেলেও এই দেশগুলো চিন্তাভাবনা করছেন, তারা কিন্তু নেদারল্যান্ডকে টার্গেট করতে পারেন। বন্ধুরা, নেদারল্যান্ডের আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু আপনি যদি বিশ্ববিদ্যালয় থেকে যদি অফার পেয়ে যান, আপনার ভিসা কিন্তু 100% হয়ে যাচ্ছে। অন্যান্য দেশ যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, এখানে কিন্তু তেমন একটি নিশ্চয়তা নেই যে আপনি অ্যাডমিশন পেলেন, টিউশন ফি পাঠিয়ে দিলেন, ব্যাংক ব্যালেন্স কাগজপত্র সব ঠিকঠাক, কিন্তু কোনো একটি কারণে হয়তো বা আপনার ভিসাটা হয়তো বা রিজেক্ট হয়েও যেতে পারে। কিন্তু নেদারল্যান্ডে কিন্তু ব্যাপারটা তেমন না। নেদারল্যান্ডের ক্ষেত্রে কিন্তু যদি আপনি একবার একটি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়ে যান, তার মানে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভিসাটি পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, চতুর্থ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে সুইডেন। যদিও দেশটি রিসেন্টলি বিভিন্ন নিয়মকানুনের পরিবর্তন ঘটেছে, কিন্তু তারপরও এখনও স্পাউস বলুন বা শিক্ষার্থীর বলুন, পরবর্তী সেটেলমেন্টের জন্য নানাভাবে কিন্তু শিক্ষার্থীদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে দেশটি। তাই এই দেশটিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন এবং এই দেশটির কিন্তু এম্বাসি বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশ থেকেই প্রসেস করা যাচ্ছে, তাই এটাও কিন্তু অনেকের জন্য অ্যাডভান্টেজ হবে। অন্যদিকে ফিনল্যান্ডে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু দেশটির এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই। আপনাকে ভিসা ফেস করার জন্য বা ভিসার কাগজপত্র সাবমিট করার জন্য আপনাকে কিন্তু ভারতে যেতে হবে। এটা অনেকের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জের জায়গা। বন্ধুরা, সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে বেলজিয়াম। বন্ধুরা, এই দেশটির কিছু সুবিধা অসুবিধা তো থাকেই, তবে এই 4টি দেশের তুলনায়, অর্থাৎ যে দেশগুলোর কথা বললাম ফিনল্যান্ড, নেদারল্যান্ড বা ডেনমার্ক বা এই যে দেশগুলোর কথা বললাম, এই দেশগুলোর তুলনায় সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু বেলজিয়াম কোনো অংশে কম নেই। বরঞ্চ অন্যান্য দেশে যেমন জব ক্রাইসিস রয়েছে, বেলজিয়ামে কিন্তু সেই ধরনের জব ক্রাইসিস কিছুটা কম। আপনি কিন্তু সেখানে গেলে মোটামুটি একটি সময় এবং যদি এফোর্ট দেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি এখানে জব পেয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে সেটেলমেন্টও কিন্তু চলে যেতে পারছেন। তবে হ্যাঁ, দেশটিতে কিন্তু শিক্ষার্থীদের জন্য একটি ব্লক মানি দেখাতে হয় এবং এটা অনেকের কাছে একটি চ্যালেঞ্জের জায়গা। দেশে কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স দেখালেই হয়ে যায়, কিন্তু এই দেশটিতে টিউশন ফি দেওয়ার পর লিভিং এক্সপেন্স থাকবে, সেই লিভিং এক্সপেন্স কিন্তু দেশটিতে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ ব্লক করে দিতে হবে এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বিশ্ববিদ্যালয় অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে দিবে, এর বেশি কিন্তু আপনাকে দিবে না। এটার একটি পজিটিভ নেগেটিভ দুইটাই রয়েছে। তবে যাদের চিন্তাভাবনা হচ্ছে আমি ব্যাংক ব্যালেন্সটা দেখিয়ে দিলাম, পরবর্তী বিদেশে গিয়ে এখানে কাজ করে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক আমি আমার টিউশন ফিটা ম্যানেজ করব এবং সেখানে পরবর্তীতে সেটেল হব, তাদের জন্য কিন্তু এইটা খুবই চ্যালেঞ্জের জায়গা হবে। কারণ এই টাকাটি, অর্থাৎ বেলজিয়ামে যে টাকাটি আপনি ব্লক করছেন, সেটা দিয়ে কিন্তু আপনি অন্য কোনো কাজ করতে পারছেন না, এটা আপনাকে লিভিং এক্সপেন্সের জন্যই রেখে দিতে হবে। এবার আসি সর্বশেষ ক্যাটাগরি, অর্থাৎ যাদের বাজেট 15 লাখসের নিচে রয়েছে, তারা কোন কোন দেশ সিলেক্ট করতে পারে।
প্রথম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে জার্মানি। জার্মানিতে যদিও অনেকগুলো ইউনিভার্সিটিতে তারা টিউশন ফি ইম্পোজ করেছে, কিন্তু এখনও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে যারা কিন্তু টিউশন ফি নিচ্ছে না। আপনি কিন্তু সেখানে বিনামূল্যেই পড়াশোনা করতে পারছেন। তবে হ্যাঁ, জার্মানির ক্ষেত্রে একটি বড় সমস্যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়া যায় না, একটি বড় কিউ রয়েছে। শুধুমাত্র এই কারণে অনেক শিক্ষার্থী কিন্তু জার্মানিতে তারা টার্গেট করছেন না, অন্য অন্য দেশ সিলেক্ট করছেন। তবে আপনার হাতে যদি মোটামুটি সময় থেকে থাকে তাহলে অবশ্যই আপনি জার্মানি সিলেক্ট করুন। এটা যেমন আপনার জন্য একটি বাজেট ফ্রেন্ডলি হবে, পাশাপাশি কিন্তু এডুকেশনের দিক থেকে অনেক দিক থেকে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। পরবর্তী পিআর বা সেখানে সেটেলমেন্ট সব দিক থেকে কিন্তু আপনি সুবিধা পাবেন এই দেশটি থেকে। বন্ধুরা, দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স। এই দেশটিও খুব চমৎকার দেশ, খুব অল্প টিউশন ফি দিয়ে কিন্তু পড়া যায় এবং এখানে কিন্তু দেশটির এম্বাসিও বাংলাদেশে রয়েছে, তাই ইন্ডিয়া যেতে হচ্ছে না, এই হ্যাসেলটাও আপনাকে পোহাতে হবে না। তবে বন্ধুরা, দেশটির আবেদন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাংক ব্যালেন্স বা স্পন্সর। আপনার যিনি স্পন্সর হচ্ছেন, আপনার যে ব্যাংক ব্যালেন্স রয়েছে, সেই বিষয়গুলো এখানে খুব কড়াভাবে দেখা হয়। তাই যারা ফ্রান্সকে টার্গেট করবেন তাদের যেন ব্যাংক ব্যালেন্স বা স্পন্সরের যে বিষয়গুলো একদম ক্লিয়ার থাকে, তারা কিন্তু এই দেশটি চিন্তাভাবনা করতে পারেন। বন্ধুরা, তৃতীয় যে দেশটির কথা বলবো এবং এটা খুবই চমৎকার দেশ, সেটি হচ্ছে অস্ট্রিয়া। এই দেশটিতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু খুব অল্প পয়সায়, বলতে পারেন খুবই অল্প টাকা দিয়ে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন। এবং যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে কিন্তু খুবই অল্প অ্যামাউন্ট দিয়ে কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবেন। তবে এই দেশটির একটি সমস্যা হচ্ছে যে এটার প্রসেসিং করাটা একটু লেন্দি। ডকুমেন্টস লিগালাইজেশন করার জন্য বা ডকুমেন্টস অ্যাটাস্টেশন করার জন্য বেশ কিছু অ্যামাউন্টের একটি বাজেটের প্রয়োজন হয় শিক্ষার্থী। তবে ওভারঅল অর্থাৎ ব্যাংক ব্যালেন্স হোক বা অন্য অন্য খরচ সব মিলে কিন্তু বাজেটের মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের হয়ে যাবে। বন্ধুরা, অস্ট্রিয়া নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে অস্ট্রিয়ার ব্যাপারে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে আপনার। বন্ধুরা, চতুর্থ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে লিথুয়ানিয়া। বন্ধুরা, রিসেন্টলি এই দেশটি শিক্ষার্থীদের কাছে খুব জনপ্রিয় হচ্ছে, কারণ দেশটিতে খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায়। বছরে 4 থেকে 5 লাখ টাকা হলেই কিন্তু আপনি সেখানে পড়াশোনা করতে পারছেন। আর ব্যাংক ব্যালেন্স প্রায় 8 থেকে 10 লাখ টাকা শো করলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি যাদের স্পাউস রয়েছে বা ডিপেন্ডেন্ট রয়েছে, তারাও কিন্তু তাদের স্পাউস বা ডিপেন্ডেন্টকে সাথে নিয়ে যেতে পারবেন বা পরবর্তীতেও তাদেরকে নিয়ে যেতে পারবেন। মোটামুটি জবের সুযোগ রয়েছে এবং তাদের দেশের নিয়ম অনুযায়ী কিন্তু এই দেশটিতেও শিক্ষার্থীরা কিন্তু সেটেলমেন্টের সুযোগ পায়। বন্ধুরা, পঞ্চম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে পোল্যান্ড। এই দেশটিতেও কিন্তু খুব অল্প পয়সা দিয়ে পড়াশোনা করা যায়, বাজেটের মধ্যে কিন্তু এখানে লেখাপড়া করা সম্ভব। এবং যদিও এটার একটি সমস্যা হচ্ছে দেশটির এম্বাসি বাংলাদেশে নেই, তাই এটা অনেকের জন্য একটি চ্যালেঞ্জের জায়গা। তবে এই চ্যালেঞ্জটি যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু পোল্যান্ড হতে পারে আপনার একটি অন্যতম টার্গেট, কারণ এই দেশটিতে কিন্তু খুব অল্প পয়সায় পড়াশোনা করা যায়, পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও কম প্রয়োজন হচ্ছে এবং খুব ইজি একটা প্রসেস এখানে আবেদন করার জন্য। পোল্যান্ড নিয়েও আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে পোল্যান্ডের ব্যাপারেও কিন্তু আপনার একটি কনসেপ্ট হয়ে যাবে। বন্ধুরা, সর্বশেষ 3টি দেশের কথা বলবো, একটি হচ্ছে এস্তোনিয়া, দ্বিতীয়টি হচ্ছে লাটভিয়া, তৃতীয় দেশটি হচ্ছে চেক রিপাবলিক। বন্ধুরা, এই দেশটির কথা আপনার ভাবতে পারেন। এখানে একটি সমস্যা হচ্ছে এই 3টি দেশের এম্বাসি কিন্তু বাংলাদেশে নেই, ভারতে অবস্থিত, অর্থাৎ ভিসার জন্য আপনাকে ভারতে যেতে হবে। তাই এই চ্যালেঞ্জটা যদি আপনি মোকাবেলা করতে পারেন তাহলে কিন্তু এই দেশগুলো আপনার অন্যতম টার্গেট হতে পারে। বন্ধুরা, এই দেশগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা আলোচনা করব যে সকল দেশ 2024 সাল বা 2025 সালে আপনার সিলেক্ট করা উচিত হবে না। বন্ধুরা, প্রথম যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে কানাডা। বন্ধুরা, অনেকেই হয়তো বলবেন ভাইয়া কানাডার কথা কেন বলছেন। বন্ধুরা, কানাডাতে কিন্তু রিসেন্টলি বেশ কিছু পরিবর্তন এসেছে, অনেক ইমিগ্রেন্ট কিন্তু এখানে আসছে, তাই সিচুয়েশন কিন্তু দিন দিন পরিবর্তন হচ্ছে এবং বাজেটও কিন্তু একটা বিষয় রয়েছে। তাই এই দেশটি কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এর জায়গায় আপনারা কিন্তু অস্ট্রেলিয়া বা ইউএস নিয়েও আপনারা চিন্তা করতে পারেন বা ইউকে নিয়েও কিন্তু ভাবতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে নরওয়ে। বন্ধুরা, গত বছর থেকে দেশটি টিউশন ফি ইম্পোজ করেছে এবং অনেক বেশি ইম্পোজ করেছেন, অলমোস্ট ইউকে বা ইউএস বা অস্ট্রেলিয়ার মতো। এখানে শুধুমাত্র মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা আবেদন করতে পারছে বা পড়াশোনা করতে পারে এবং জবের ক্ষেত্রেও কিন্তু একটা রুলস রয়েছে, সেটি হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী সেখানে কিন্তু আপনাকে জব করতে হবে। একটি সাবজেক্টে পড়ে ভিন্ন কোনো সেক্টরে কিন্তু কাজ করতে পারবে না, এটাও কিন্তু সেখানে একটি চ্যালেঞ্জের জায়গা। তাই এই দেশটিও কিন্তু চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। বন্ধুরা, তৃতীয় একটি দেশের কথা বলবো চায়না। যদিও অনেক শিক্ষার্থী সেখানে পড়াশোনা করতে পারছেন, তবে সেখানে কিন্তু আপনি সেটেল হতে পারছেন না, পাশাপাশি অনেক চ্যালেঞ্জ কিন্তু কিছু ক্ষেত্রে রয়েছে। তবে হ্যাঁ, দেশটিতে যদি আপনি একটি স্কলারশিপ
স্কলারশিপ পেয়ে যান, ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে যান, বা স্কলারশিপ পেয়ে যান, 100% ওয়েভার স্কলারশিপ পেয়ে যান, তাহলে হয়তো বা চিন্তা ভাবনা করতে পারছেন। পাশাপাশি যারা মেডিকেলের কথা ভাবছেন যে চায়নাতে গিয়ে মেডিকেলে পড়াশোনা করবেন, তাদের ব্যাপারে কিন্তু তারা কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে নেবেন, কারণ চায়নাতে MBBS ডিগ্রি নেওয়া বা মেডিকেল রিলেটেড ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি শিক্ষার্থীদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বন্ধুরা, এরপরে যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইতালি। এখন অনেকেই হয়তো বলবেন, ভাইয়া ইতালি তো একটি ভালো দেশ এবং কম পয়সায় পড়াশোনা করতে যাচ্ছেন, কম পয়সা পড়াশোনা করা যায়, তাহলে আমরা এই দেশটি কেন সিলেক্ট করবো না? নানা কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভিসা রেশিও। এখানে ভিসা রেশিও খুবই চ্যালেঞ্জিং। অনেক যোগ্য শিক্ষার্থীরা পেপারস থাকার পরেও কিন্তু ইটালি এম্বাসি থেকে ভিসা পায় না, আবার অনেক সময় অনেক শিক্ষার্থীরা পেয়ে যান। তাই বিষয়গুলো খুব আনসার্টেন, তাইলে আপনারা এই দেশটি অ্যাভয়েড করতে পারেন। বন্ধুরা, সর্বশেষ যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে দুবাই। বন্ধুরা, দুবাইতে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করার আগে আপনাকে আরও 2বার 3বার বা 4বার চিন্তা করা উচিত। বন্ধুরা, রিসেন্টলি বিভিন্ন কনসালটেন্সি ফার্ম, বিভিন্ন এজেন্সি বা যারা ভিসা প্রসেস করে, তারা এই দেশটিতে অর্থাৎ দুবাইকে খুব বেশি তারা প্রচার করছে এবং শিক্ষার্থীদেরকে এটার বেনিফিট সম্পর্কে আলোচনা করছেন। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি দেশেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বা ওই দেশের কিছু সুযোগ সুবিধা তো থাকে, দুবাইতেও তা রয়েছে। তবে দুবাইয়ের বিভিন্ন অসুবিধাও কিন্তু রয়েছে। বন্ধুরা, এই এজেন্সিগুলো বা এই কনসালটেন্সি ফার্মগুলো এই দেশটাকে বেশি প্রচার করার একটি অন্যতম কারণ হচ্ছে এখানে তাদের বেনিফিটসটা বেশি, এখান থেকে তারা অনেক সুযোগ সুবিধা পায়, বা এখান থেকে বলতে পারেন অনেক বেশি কমিশন তারা পায়, তাই এটাকে তারা খুব বেশি প্রচার করছে। তবে হ্যাঁ, সুযোগ সুবিধা তো থাকবে। যদি আপনার কাছে মনে হয় যে দুবাইতে পড়াশোনা করা আপনার জন্য বেটার হবে, আপনার একটি ইয়ার গ্যাপ পড়ে গেছে এবং একটি দেশে আপনি যেতে চাচ্ছেন এবং সেই দেশ থেকে আরেকটি দেশে মুভ করতে চাচ্ছেন, বাজেট আপনার কোনো ইস্যুস না, সেক্ষেত্রে হয়তো বা আপনি এই দুবাই দেশটি চিন্তা করতে পারেন। তবে বন্ধুরা, আপনি যেই বাজেটে দুবাইতে চিন্তা ভাবনা করছেন, এই বাজেট দিয়ে কিন্তু অন্যান্য অনেক দেশ রয়েছে, এর চেয়ে অনেক ভালো দেশ রয়েছে, যে দেশগুলো আপনি চিন্তা ভাবনা করতে পারেন। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।